This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। আমরা দুজনেই আজ ফুল অ্যান্ড ফাইনাল আপনাদের শুরুতে যে খবরটা কথা বলবো, এসএসসি চাকরিহারাদের ভাতা মামলায় ডিভিশন বেঞ্চে গেল এবার রাজ্য সরকার। ভাতা দেওয়ার উপর সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, বিচারপতি অমৃতা সিনহা চাকরিহারাদের কেন ভাতা দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছিলেন। একই সঙ্গে তার বক্তব্য যে এক্ষেত্রে যদি ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে যারা বেকার তারা কেন ভাতা পাবেন না, সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তারপর আজকে রাজ্য সরকার নতুন করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে। সেখানে রাজ্য সরকারের যুক্তি সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এই ভাতা। একই সঙ্গে আইনজীবী মহলের একাংশের ব্যাখ্যা, অতি সম্প্রতি এসএসসি মামলায় শীর্ষ আদালত যে রায় দিয়েছে সেখানে এসএসসি নিজস্ব রুল জারি করতে পারে। এই মতামত ব্যক্ত করার পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবে। অনির্বাণ, ধন্যবাদ শ্রাবন্তী। ওদিকে ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি চালুর চেষ্টা করা হচ্ছে বলে আবারও বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি একই অভিযোগ করেছিলেন, আজও ইলামবাজারের সভা থেকে একইভাবে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। লাগাতার এসআইআর নিয়ে তোপ দেখে চলেছেন মুখ্যমন্ত্রী। গতকালই তিনি বীরভূমের সভা থেকে বলেছিলেন, বোলপুরের সভা থেকে বলেছিলেন, বিএলওদের উদ্দেশ্যে বিশেষ করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ছিল যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু সারা বছর রাজ্য সরকারেরই কর্মচারী। শুধুমাত্র নির্বাচন ঘোষণার পর, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর তারা নির্বাচন কমিশনের আওতায় সরাসরি চলে যান। ফলে রাজ্য সরকারের কর্মচারী হিসেবে তারা যেন এই দায়িত্ব মাথায় রাখেন যে রাজ্যের কোনো নাগরিক যেন তাদের দ্বারা হেনস্থা না হন, তাদের দ্বারা কোনো সমস্যায় না পড়েন। ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে, পরিমার্জন এবং সংশোধনের ক্ষেত্রে এবং এই বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো নাগরিকের, বৈধ নাগরিকের এবং ভোটারের অসুবিধা না হয় তা তাদেরকেই দেখতে হবে বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি আরও একবার ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার চেষ্টা হলে, এসআইআর এর নামে এনআরসি চালুর চেষ্টা হলে তীব্র প্রতিবাদ হবে বলে তোপ দেখেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী আজকেও ফের আরেকবার তোপ দাগলেন ইলামবাজারের সভা থেকে, বীরভূমের সভা থেকে। বিএলওদের হুঁশিয়ারি তো রইলই, তারই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও তিনি বলছেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া ষড়যন্ত্র চলছে, এনআরসি ঘুরিয়ে লাগু করা ষড়যন্ত্র চলছে এসআইআর এর নামে। বলছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তোপে আর বারুদ নেই, ও আর বিস্ফোরণ হবেও না। কোনো এই নিয়ে কোনো চিন্তার বা গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। যে মুখ্যমন্ত্রী একজন শিশুকে নিয়ে মিথ্যাচার করতে পারে, বাঙালিদের অত্যাচার ইত্যাদি করে তাই নিয়ে গর্জন ছাড়তে পারে, তিনি এনআরসি নিয়ে সত্য বলছেন, কে বিশ্বাস করবে? এই মুখ্যমন্ত্রী চোরেদের আশ্রয় দেন, চোরেদের প্রশ্রয় দেন, তার খুনি অপরাধীদের
আড়াল করেন, এগুলো তো মানুষ জেনেছে। এই মুখ্যমন্ত্রী আসলেই সমস্ত কিছুতে যে মিথ্যাচার করেন সেটাও প্রমাণিত। মানে এনআরসি নিয়ে এই ধরনের মিথ্যে কথা বলা, উস্কানি, এইগুলো মুখ্যমন্ত্রী যত করবেন ওনার বিদায় তত দ্রুত নিশ্চিত হবে। ধন্যবাদ শঙ্করবাবু। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক এবং বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ট্র্যাক চেঞ্জ করছেন না কোনোভাবে। শুভেন্দু অধিকারীর আজকের সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী কিন্তু সেই একই সুরে, বরং বলা ভালো আরও সুর চড়িয়ে আক্রমণ হেনেছেন, এসআইআরকে নিশানা করেছেন। দেখো, একেবারেই তাই, এবং তার সঙ্গেই হয়তো সাজুজ্যটা রেখেই রাজ্য সরকারের তরফ থেকে এসআইআরে মামলার পার্টি হতে চেয়ে তারা আবেদন করেছেন। যদিও তা নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, কিন্তু এসআইআর এই রাজ্যে করতে হবে এবং তার কারণ হচ্ছে যে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। এই বক্তব্য তারা শুধু তুলে ধরছেন এমন নয়, আজকের সাংবাদিক বৈঠকে নির্দিষ্ট 2টি বিধানসভা কেন্দ্রে কিভাবে ভুয়ো ভোটার ঢুকছে তার তালিকাও কিন্তু শুভেন্দু অধিকারী সামনে আনেন। একটি বারুইপুর পূর্ব, অন্যটি ময়না, এবং কমিশন সূত্রে যা জানা যাচ্ছে এই 2টি ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীদের অভিযোগ অনেকটাই সত্য বলে প্রমাণিত হচ্ছে, এবং কমিশন প্রয়োজনে এই 2টি ক্ষেত্রের এই 2টি বিধানসভায় যে 2জন দায়িত্বে রয়েছেন ইআরও হিসাবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। তুমি যেমনটি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও সুর চড়াচ্ছেন, তার কারণ এটা হয়তো স্পষ্ট হয়ে গিয়েছে যে এই রাজ্যে আগামী দিনের নির্বাচনের ক্ষেত্রে এসআইআরকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 2021-এর আগে এনআরসির বিষয়টিকে সামনে এনেছিলেন তার সঙ্গেই তিনি জুড়ে দিতে চাইছেন। তার কারণ অনেকে বলেন ওই এনআরসির বিষয়কে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর যে নির্বাচন সেখানে খুব ভালো ফল করেছিলেন, হয়তো সেই মডেলকেই তিনি সামনে আনতে চাইছেন, এবং তার সঙ্গে অবশ্যই জুড়ে রয়েছে এই বাঙালি অস্মিতা, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর চড়ছে। এবং শুভেন্দু অধিকারীদের বক্তব্য যে এইভাবেই গত 14 বছর ধরে রাজ্যের ক্ষমতায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই তাদের বক্তব্য যে কমিশনকেই ঠিক করতে হবে যে এই ক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে। বিএলওদের বিষয় নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গতকাল বীরভূমে সুর চড়িয়েছিলেন আজকেও সেই সুর চড়িয়েছেন। পাল্টা শুভেন্দু অধিকারীরা তারা। ধন্যবাদ। অন্যদিকে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগে আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাঙালিদের ওপর, এটা আমরা মানব না, ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার ওপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ। আপনারা শুনলেন আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে তিনি এই বিষয়ে বলছেন, যে বাঙালি অস্মিতার কথা বলছেন, বীরভূম রবিভূম তিনি আজকে বিশেষ দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা উল্লেখ করলেন, এবং সেখানে বাংলা ভাষা বিশেষ এবং বিশেষণ দেখতে পাওয়া গিয়েছে, এবং তার দলেরই অনেকের কাছ থেকে বাংলা ভাষার নানা রকম প্রয়োগ দেখতে পাওয়া গিয়েছে। তার এই মন্তব্যের পর সেখানকার মানুষজনের মধ্যে আলাদা কোনো প্রতিক্রিয়া, বিশেষ করে যেহেতু জায়গাটা বীরভূম, কেষ্টভূম? দেখো, অনুব্রত মণ্ডলও আজকে এই মঞ্চেই বসেছিলেন, এবং আজকে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রয়াণ দিবস সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে বাংলা ভাষাকে বারবার অবজ্ঞা করা হচ্ছে, বাংলা ভাষায় যে সমস্ত মানুষ কথা বলে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে। এবং এই বীরভূমেই আমরা দেখেছি যে পাইকর, সেখানে কিন্তু 6 জন শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই কথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ উল্লেখ করলেন। এছাড়াও একাধিক ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন রাজ্য
রাজ্যে রয়েছে এই বাংলার এই বীরভূমে তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, সেই কথাও আজ মুখ্যমন্ত্রী বললেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনিও একদিকে যেমন এই মঞ্চে বসেছিলেন, কাজল শেখ তারাও বসেছিলেন, তারা সকলেই কিন্তু একমতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে যে কথা বললেন সেই কথার সাথে তারা একমত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে গেলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ বা অন্যান্য নেতাদের যে এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেই বাঙালি অস্মিতা এবং বাঙালিদের উপর অত্যাচারের বিষয়ে মুখ খুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, এই বিশেষ করে এই বিষয়ে অনুব্রত এবং কাজল তারা একমত, তুমি যেরকমটা বললে, ধন্যবাদ। অন্যদিকে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা, সেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে সেই অভিযোগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন কিছুটা বিস্ফোরক ভূমিকায়। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বাংলাদেশি শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, আধার কার্ড থাকা সত্ত্বেও মিলছে না ছাড়, এহেন অভিযোগ শোনা গিয়েছে আজ মুখ্যমন্ত্রীর কণ্ঠে। আমি শোনাবো সেই পাঠটুকু। খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, বাংলার যারা মানুষ আছেন তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। ওদিকে বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ উড়িয়ে দিল দিল্লি পুলিশ। ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক কারণে এই প্রচার বলে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দাবি পূর্ব দিল্লির ডিসিপির। দিল্লিতে পরিযায়ী ও পরিবারের মহিলা ও তার শিশুকে হেনস্থার অভিযোগে এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট করে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তদন্তে নামে দিল্লি পুলিশ। একাধিক টিম তৈরি করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যাচাই করা হয়। দিল্লি পুলিশের দাবি, রাজনৈতিক কর্মী আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সানজানু পারভিন নামে ওই মহিলা। পরিযায়ী পরিবারের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন পূর্ব দিল্লির ডিসিপি। इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। দিল্লি পুলিশের এই বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ চালিয়েছে বিজেপি। দিল্লি পুলিশের দাবিকে সামনে রেখে তৃণমূলকে আক্রমণ করেছেন আজ সকালে শুভেন্দু অধিকারী। গুজব এবং মিথ্যা রটানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জি রাখেন। আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা। গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। শুভেন্দু অধিকারীর এই সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে ফের নিজের অবস্থানে অনড় থেকেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সে কথায় আসার আগে চলে যাব সরাসরি আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন দিল্লি পুলিশের কাছে তিনি আলাদা করে অভিযোগ দায়ের করতে বলছেন সম্পর্কে তারই ভাই এবং সাংসদ সৌমেন্দু অধিকারীকে, তার আগে দিল্লি পুলিশের গতকালের এই বক্তব্য, দিল্লি পুলিশের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কি এই ফেক ভিডিও, যা তাদের অভিযোগ যে ফেক ভিডিও, তা নিয়ে ফার্দার কোনো পদক্ষেপের কথা ভাবা হচ্ছে?
দেখো, দুটি ক্ষেত্রে পদক্ষেপ হবে। এক, পুলিশের তরফে প্রশাসনিক পদক্ষেপ হবে, তার কারণ কোনো একটি মিথ্যে বিষয়কে শুধুমাত্র প্রচার করা নয়, সেই প্রচারের মূল কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দিল্লি পুলিশকে। স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশ যে সেক্ষেত্রে পদক্ষেপ করবে, যে বা যারা এই ফেক ভিডিও তৈরি করেছে, মিথ্যে অভিযোগ করেছে, এই ফেক ভিডিওকে তারা বিভিন্ন জায়গায় ভাইরাল করেছে, যদি সত্যি ভিডিও ফেক হয় তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে দিল্লি পুলিশ, সেই বিষয়টি পুরোপুরিভাবে স্পষ্ট। এর পাশাপাশি সংসদের এবারের অধিবেশনে বাঙালি সেন্টিমেন্টকে সব থেকে বড় হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট যখন দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে, দিল্লি পুলিশ দাবি করছে যে তা ফেক, যখন বিজেপি নেতারা দাবি করছে তা ফেক, তখন স্বাভাবিকভাবেই এটা বিজেপির অন্যতম বড় অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। সংসদের ভেতরে বাইরে সব জায়গাতে তৃণমূল বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যে ন্যারেটিভ তৈরি করছে, সেই ন্যারেটিভকে কাউন্টার করার জন্য। ধন্যবাদ জ্যোতির্ময়। এটা বলছিলাম আপনাদেরকে যে এই ভিডিও বিতর্কে কিন্তু নিজের অবস্থানেই অনড় থেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকের পরও তার বক্তব্য বদলায়নি। যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের হেনস্থা করা হচ্ছে, থানায় ঢেকে থ্রেট করা হচ্ছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই যে বলা হচ্ছে ভিডিও বানানো প্রচারমূলক, সেটা আসলে পুলিশ হুমকি দিয়ে বলিয়ে নিচ্ছে বলে মুখ্যমন্ত্রীর নতুন অভিযোগ। কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ বারবার, সেই অভিযোগ, সেই ঘটনার কথা আমরা জানতে পারছি। তাই পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছেন, তারা এক প্রকার আতঙ্কে বা অনেকটা অত্যাচারিত হয়ে তারা আবারও বাংলামুখী হচ্ছে। হরিয়ানা থেকে মালদায় ফিরেছেন শ্রমিকরা, কারণ সেখানে তারা অত্যাচারিত হয়েছেন। বলছে কি তোমার সবারই আধার কার্ড দাও, আধার কার্ডে সবটি নিল আর বলছে কি চলো তোমরা গাড়িতে বসো, তোমাদেরকে চেকিং হবে, চেকিং করে তোমাদেরকে ছাড়া হবে। ধমকা ছিল এভাবে কি দুটা করে গুলি মারে দাও, এনকাউন্টার করে দাও, তাহলে এরা বাংলাদেশি পাঠিয়ে দাও। আমরা কেন ডরাবো? আমরা তো বাংলাদেশি না, আমরা তো ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানি নাগরিক, আমরা কেন ডরাবো? কিন্তু উদ্বেগ, মানে পরিবারের মানুষজন, তাদের উদ্বেগে তারা ফিরে এসেছেন ঠিকই, কিন্তু ফিরে এসে এবার কি করবেন? তার কারণ এই বাংলায় তো কাজ নেই, বাইরে না গেলে তারা খাবেন কি করে? চূড়ান্ত উদ্বেগের সঙ্গে ফলে এই মুহূর্তে দিন কাটছে হরিয়ানা থেকে সদ্য ফিরে আসা হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর গ্রামের এই শ্রমিকদের। একই সঙ্গে তাদের বক্তব্য যে হরিয়ানায় তাদের উপর কোনো রকম শারীরিক নির্যাতন বা অত্যাচার হয়নি, ভয় দেখাতে তাদের হুমকি দেওয়া হয়েছিল। একটা হল ঘরের মতো জায়গায় তাদেরকে রাখা হয়, সেখানে খাওয়া থাকা প্রায় দিন 10 শুধু এই রাজ্যে নয়, অসমের শ্রমিকরাও সেখানে ছিলেন। আমার সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন। সুব্রতোষ, এই মুহূর্তে তারা ভয়ে, উদ্বেগে, পরিবারের মানুষজনের দুশ্চিন্তায় ফিরে তো এসেছেন, কিন্তু এখন কি করবেন সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। শুধু তাই নয়, তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বলে তারা বলছেন, কোনো রকম অত্যাচার করা হয়নি। কি বলছেন এক্স্যাক্টলি তারা? দেখো শুভজিৎ, তারা 7 জন ফিরেছে এবং আজকে সকালে তারা হরিয়ানা থেকে এই মালদার হরিশ্চন্দ্রপুরে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই হরিশ্চন্দ্রপুর থেকে রাঙাইপুর যে গ্রাম আরও কিছুটা দূর, এবং সেখানে সেই রাঙাইপুর গ্রামে তারা ফিরে এসেছে। এই মুহূর্তে তারা তাদের বাড়িতে আছে, কিন্তু কথাটা হচ্ছে শান্তি পেয়েছে এই কারণে যেহেতু ওই জায়গায় তারা আটক ছিল এবং সেখান থেকে তারা ফিরে এসেছে। কিন্তু তাদের বক্তব্য যে তাদের ওপর কিন্তু সেভাবে কোনো নির্যাতন করা হয়নি, যতটা প্রচার হচ্ছে, যতটা লোকজন বলছে যে তাদের ওপর নাকি খুব ভীষণ রকমভাবে নির্যাতন চালানো হয়েছে, তারা বলছে সেরকম কোনো নির্যাতন হয়নি। সেরকম কি কোনো রকম নির্যাতন তাদেরকে মারধর পর্যন্ত করা হয়নি, শুধুমাত্র ভয় দেখাতে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তাদেরকে ফিরে আসা হয়েছে, তাদেরকে তো আটক করা হয়েছিল, যেহেতু আটক করে সেটা যে সেন্টারে তাদেরকে রাখা হয়েছিল একরকম ধর্মশালার মতো, সেখানে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। তারপরে তারা ফিরে এসছেন এবং বাধ্য হয়ে তবে তাদের বক্তব্য যে এরপরেও যদি সেই হরিয়ানাতেও তাদের যেতে হয় তাহলে তারা আবার যাবেন। শুধু হরিয়ানা কেন, অন্য কোনো রাজ্যে যদি যেতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে তারা যাবেন। একদম রুটি রুজির জন্য, তারা তাদের আয়ের জন্য তারা তো কাজ করতেই হবে, ফলে তারা যেতে রাজি আছেন, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয় বলে তারা অভিযোগ করছেন। একবার শোনাই তাদের বক্তব্য।
হ্যাঁ ওই একটু হুমকি দিয়েছিল, ওগুলাই। মারধর করেছিল? না, মারধর করেনি। অত্যাচার ধমকি দিয়েছে, অত্যাচার বলতে খাবার ঠিক ছিল না, ধমকি দিয়েছে। আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সবটিকে 34 জন লোককে। তো 34 জন লোককে বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরো গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি। কাগজপত্র আমরা সবই দেখিয়েছিলাম, কিন্তু দেখছে না ওরা। আমাদের দেশে কাজ নেই, তো আমাদের দেশে কাজ নেই, আমাকে ওই দেশে কাজে যেতেই হবে। গুজরাট হোক, হরিয়ানা হোক, দিল্লি হোক, পাঞ্জাব হোক, যে কোনো আমাকে দেশে কাজে যেতেই হবে। ওরা যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, এখানে হয়তো বলছি ওখানে যাবো, ওখানে গিয়ে একসাথে আমরা টাকাটা পাবো না। সব করেই যাচ্ছে, অনেকে সব করেই যাচ্ছে কাজ করতে। মানে ওরা যে যাচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে না? না, বাধ্য হয়ে যাচ্ছে না, না বাধ্য হয়ে যাচ্ছে না, যাচ্ছে শখ করে। ওখানে গেলে আমরা একসাথে টাকাটা পাবো, একসাথে আমাদের উপার্জন হবে। শখ করার জন্যই যাচ্ছে আর কি। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যে মার খেতে হবে না, বাংলায় ফিরুন, অনেক কাজ আছে। রাজ্যে ফিরলে কর্মশ্রী প্রকল্পে কাজের আশ্বাস দিয়েছেন তিনি। নাম তোলা হবে স্বাস্থ্যসাথী প্রকল্পে, এমনটাই আশ্বাস মুখ্যমন্ত্রীর কণ্ঠে। শুনুন। পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। অন্যদিকে গুরগাঁওয়ের বাঙালি বস্তিতে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। আমরা বিস্তারিতভাবে জানবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছেন, যদি বিস্তারিতভাবে জানাও। দেখো, জয় হিন্দ কলোনিতে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে তারা যাওয়ার পরেই জয় হিন্দ কলোনিতে যে উচ্ছেদের নোটিশ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের উপরে স্থগিতাদেশ পাওয়া গিয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে মুভ করার পরেই এক্ষেত্রে প্রত্যেক প্রশাসনিক ক্ষেত্রে নড়ে চড়ে বসেছে। গত কয়েকদিন ধরেই আমরা গুরগাঁওতে কিভাবে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে তা আমরা তুলে ধরেছি। কিভাবে সেখানে পুলিশ বাঙালিদের হেনস্থা করছে, তাদের আধার কার্ড কেড়ে নিচ্ছে, এমনকি পুলিশ মারধর করছে বলেও আমাদের ক্যামেরার সামনে মানুষ অভিযোগ করেছে। এবং সেই খবরের পরেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে এবার গুরগাঁওয়ের বস্তিতেও তারা যাবেন। তৃণমূলের 5 সদস্যের 5 জন সাংসদ, যার মধ্যে শর্মিলা মণ্ডল রয়েছেন, যার মধ্যে প্রকাশিক গড়াই রয়েছেন বাপি হালদার, রয়েছেন প্রতিমা মণ্ডল, তারা মোট 5 জন আজকে বিকেল 5টার সময় গুরগাঁওয়ের বস্তিতে যাবেন এবং সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা বোঝার চেষ্টা করবেন যে বাঙালিদের সঙ্গে সেখানে পুলিশ কি ধরনের আচরণ করছে বা কি ঘটনা ঘটছে। ধন্যবাদ জ্যোতির্ময়। পাকিস্তান বেচাল হলেই করা জবাব। গতকাল লোকসভার পর এই মুহূর্তে রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সরাসরি চোখ রাখবো তার বক্তব্য। इसलिए सभापति महोदय, मैं मानता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में किया गया ऑपरेशन सिंदूर एक गेम चेंजर साबित हुआ है। सभापति महोदय, यह तो रही वर्तमान की बात, लेकिन भविष्य के हिसाब से ऑपरेशन सिंदूर का महत्व यह है कि भारत का नागरिक अब किसी सॉफ्ट देश का वल्नरेबल सिटीजन नहीं है, बल्कि एक आम भारतीय अब एक मजबूत भारत का स्वाभिमानी नागरिक है। सभापति महोदय, अभी कल ही लोकसभा में अपने संबोधन के दौरान मैंने इस बात का जिक्र किया था कि लोकतंत्र में जनता द्वारा विपक्ष को यह दायित्व सौंपा जाता है कि वह सरकार से उचित प्रश्न पूछे। खैर, विपक्ष ने जो प्रश्न पूछे उनका जिक्र मैं कल कर चुका हूं, इसलिए आज चर्चा नहीं करूंगा। आज मैं एक और बात आपके सामने कहना चाहूंगा कि लोकतंत्र में जनता द्वारा विपक्ष को प्रश्न पूछने के अलावा एक और जिम्मेदारी दी जाती है सभापति महोदय, और वह जिम्मेदारी है अगर विपक्ष को सत्ता पक्ष की कोई नीति या कार्रवाई अनुचित प्रतीत होती है, पसंद नहीं आती है, तो उसके स्थान पर एक अल्टरनेटिव पॉलिसी या एक्शन प्लान विपक्ष को प्रपोज करना चाहिए।
सभापति महोदय, यदि इस ऑपरेशन सिंदूर के परिप्रेक्ष्य में देखा जाए तो जब हमारे भारतीय माताओं और बहनों का सिंदूर उजड़ा था तो हमारी सरकार को जो उचित लगा हमने वह किया और 100 से अधिक आतंकियों को मौत के घाट उतारने में कामयाब। मैं यहां यह भी कहना चाहूंगा सभापति महोदय, आज भी ऑपरेशन सिंदूर पर मात्र विराम है, पूर्ण विराम नहीं है, कामा है, फुल स्टॉप नहीं है। अगर किसी को यह लगता है कि हमने ऑपरेशन सिंदूर करके ठीक नहीं किया तो मैं उन्हें आमंत्रित करता हूं, वह जनता को बताएं कि उनके पास इसका अल्टरनेटिव एक्शन प्लान क्या है। हमारी माताओं बहनों का सिंदूर उजड़ गया तो क्या हम पाकिस्तान के साथ डिप्लोमेटिक एंगेजमेंट करें? क्या हम पाकिस्तान को डोजियर सौंपें? क्या हम अंतर्राष्ट्रीय संगठनों में जाकर केवल बातें करें? जब हमारे विपक्ष के साथी सत्ता में थे तो आतंकी हमले होने पर वे ऐसे ही कदम उठाया करते थे। लेकिन एक बात छूट गई। उस दिन 22 अप्रैल 2025 को जब 26 देशवासियों को अपने परिवार के सदस्यों के सामने खुलेआम मारा गया, तो ये हमला कैसे हुआ, क्यों हुआ? अध्यक्ष महोदय, ये लोग बैसारन वैली में, पहलगाम के पास कश्मीर में क्या कर रहे थे? आजकल पब्लिसिटी का दौर है, प्रचार का जमाना है। कुछ समय से हमारी सरकार ये प्रचार कर रही थी कि कश्मीर में आतंकवाद खत्म हो गया है, कि कश्मीर में शांति है, अमन चैन है। प्रधानमंत्री जी ने खूब भाषण दिए, देशवासियों को कहा कि चलिए कश्मीर चलिए, सैर करिए। कई बार मैंने ये भी देखा मीडिया पर, टीवी पर कि कश्मीर जाइए, जमीन खरीदिए, अब वहां अमन चैन है, शांति का वातावरण है। इसी बीच शुभम द्विवेदी, एक कानपुर के नौजवान, और उनके पूरे परिवार ने तय किया कि वो कश्मीर जाएंगे। शुभम द्विवेदी की 6 महीने पहले शादी हुई थी। उसकी पत्नी ने कहा कि उनके बीच एक ऐसा रिश्ता था, प्रेम और दोस्ती का ऐसा रिश्ता था कि वो एक दूसरे को बच्चों की तरह हंसाते थे। सोशल मीडिया पर एक वीडियो भी जारी है जिसमें पूरा परिवार एक साथ बैठा हुआ ताश खेल रहा है और ऐसे हंस रहे हैं कि उस वीडियो को देख के किसी का भी दिल टूट जाए कि इस परिवार को इस तरह से उजड़ने क्यों दिया हमने। 22 अप्रैल 2025 को बैसारन वैली में मौसम का मिजाज अच्छा था। जैसे हर रोज लगातार 1000 से 1500 लोग वहां पहुंचते थे, उसी तरह से उस दिन भी तमाम पर्यटक वहां पहुंचे। वहां का रास्ता आसान नहीं है अध्यक्ष महोदय जी, जंगल से जाना पड़ता है, पहाड़ों के बीच जाना पड़ता है, घोड़े से जाना पड़ता है। ये परिवार वहां पहुंचे, मौसम सुहाना था, उनके बच्चे ट्रैम्पोलिन पे खेल रहे थे, कोई जिपलाइन कर रहा था, कोई चाय पी रहा था, तो कोई कश्मीर की सुंदर वादियों की ठंडी हवा का मजा ले रहा था। शुभम अपनी पत्नी के साथ एक स्टॉल पे खड़े थे। तभी अचानक 4 आतंकवादी जंगल में से निकलते हैं और शुभम को वहीं अपनी पत्नी के सामने मार डालते हैं। उसके बाद वे वहां से पूरे वैली में 1 घंटे के लिए लोगों को चुन चुन कर मारते हैं। किसी के पति को अपनी पत्नी के आंखों के सामने, किसी के पिता को अपने बेटे के सामने,
चुन चुन कर 26 लोगों को मार डालते हैं। शुभम की पत्नी घबराकर वहां से भागने की कोशिश करती है, अपनी जान बचाने के लिए जंगल की तरफ दौड़ती है। वहां पता चलता है कि तमाम लोग जंगल की तरफ दौड़े हैं और अपनी जान बचाने की कोशिश कर रहे हैं। कोई अपने बेटे का हाथ पकड़ के पहाड़ों पर घसीटता हुआ जा रहा है, कोई कश्मीरी घोड़े वालों और गाइडों की मदद लेते हुए चले जा रहा है। कोई रास्ता नहीं है, कोई तरीका नहीं है, लेकिन किसी न किसी तरह से शुभम की पत्नी के शब्दों में किसी ऐसी शक्ति ने हमको बचा कर रखा कि हमें किसी न किसी तरह से हम अकेले नीचे पहुंचे। और मैं उनके लफ्ज पढ़ना चाहती हूं, क्योंकि उन्होंने कहा कि इस पूरे समय जब 1 घंटे के लिए चुन चुन कर भारतीय नागरिकों को मारा जा रहा था, इस पूरे समय उसे एक सुरक्षाकर्मी नहीं दिखा, एक सैनिक नहीं दिखा। शुभम की पत्नी ने कहा, कोट, मैंने अपनी दुनिया को खत्म होते हुए देखा। अपनी आंखों के सामने एक सिक्योरिटी गार्ड नहीं था। मैं ये कह सकती हूं कि देश ने, सरकार ने हमें वहां पे अनाथ छोड़ दिया था। सिक्योरिटी क्यों नहीं थी वहां पे एक सैनिक क्यों नहीं दिखा? क्या सरकार को मालूम नहीं था कि यहां रोज 1000 से 1500 पर्यटक जाते हैं? क्या सरकार को मालूम नहीं था कि यहाँ के पहुंचने के लिए जंगल के रास्ते से जाना पड़ता है? अगर कुछ हो जाएगा तो लोग वहां से निकल नहीं पाएंगे। एक चिकित्सा का इंतजाम नहीं था, फर्स्ट एड का इंतजाम नहीं था, कोई इंतजाम नहीं था, ना सुरक्षा का ना फर्स्ट एड का। इन लोगों को भगवान भरोसे छोड़ दिया गया। ये लोग वहां पे इस सरकार के भरोसे गए और इस सरकार ने उन्हें भगवान भरोसे छोड़ दिया। मैं पूछना चाहती हूं, ये किसकी जिम्मेदारी थी? इस देश के नागरिकों की सुरक्षा की जिम्मेदारी किसकी है? क्या इस देश के प्रधानमंत्री की नहीं है? क्या इस देश के गृह मंत्री की नहीं है? क्या इस देश के रक्षा मंत्री की नहीं है? क्या एनएसए की नहीं है? अध्यक्ष महोदय, पहलगाम हमले से सिर्फ 2 हफ्ते पहले हमारे गृह मंत्री महोदय जी कश्मीर गए थे। किस लिए गए थे? जो सुरक्षा की व्यवस्था है इसको देखने के लिए गए थे, इसको रिव्यू करने के लिए गए थे। और उन्होंने वहां कहा कि आतंकवाद पर विजय प्राप्त हुई है। ये 2 हफ्ते पहले है। 3 महीने बाद जेएनके के गवर्नर साहब एक आम इंटरव्यू में ऐसे ही चलते चलते कह देते हैं कि हाँ, बैसारन वैली में बहुत लापरवाही हुई और इसके लिए मैं जिम्मेदारी लेता हूं। ऐसे ही चलते चलते, और वो बात होती है, खत्म भी वहां होती है और वहीं खत्म हो जाती है। उनसे जिम्मेदारी ली भी नहीं जाती, कोई सवाल नहीं उठाता, कोई जवाब नहीं देता। अध्यक्ष महोदय, उस हमले की जिम्मेदारी एक आतंकवादी गुट जिसका नाम टीआरएफ है थोड़े दिनों बाद लेती है। कौन है ये टीआरएफ? 2019 में ये गुट बना। 2020 में इसने कश्मीर में आतंकवाद का काम शुरू कर दिया और 2020 अप्रैल 2020 से लेकर 22 अप्रैल 2025 तक इन्होंने 25 आतंकवादी हमले किए। गृह मंत्री महोदय ने जब यूपीए सरकार के समय के आतंकवादी हमले गिने तो लगभग 25 गिनवाए थे अभी अपने भाषण में। इस गुट ने कश्मीर में 25 हमले 2020 और 2025 के अंदर एक पूरी लिस्ट है इन हमलों की।
मेरे पास इतना समय नहीं है, इसलिए मैं एक एक को नहीं पढ़ना चाहती, लेकिन मैं इतना कहूंगी कि इनमें रियासी का हमला भी था 2024 का, जिसमें 9 लोग मारे गए और 41 लोग घायल हुए। कुल मिलाकर 2020 से लेकर 22 अप्रैल 2025 तक टीआरएफ ने 41 सेना और सुरक्षा कर्मियों की हत्या की, 27 सिविलियन की हत्या की और 54 लोगों को घायल किया था। भारत सरकार ने टीआरएफ को आतंकवादी संगठन का दर्जा कब दिया? 2020 में दिया, 2021 में दिया, 2022 में दिया, 2023 में दिया। 3 साल बाद, 3 सालों के लिए ये आतंकवादी गतिविधियां कर रहे हैं और आप इनको आतंकवादी संगठन तब कहते हैं 2023 में? इसकी क्या वजह थी? ये सब सरकार के संज्ञान में था। और आप मुझे बताना चाहते हैं, सत्ता पक्ष के नेता बताना चाहते हैं कि ये सब आपके संज्ञान में था, लेकिन कोई भी एक ऐसी एजेंसी नहीं है हमारी सरकार की जिसको पता चला कि ऐसा हमला, ऐसा भयानक हमला होने जा रहा है हमारे देश में, कि पाकिस्तान में बैठे हुए इस हमले की योजना बन रही है कि हम भारत जाके हैवानियत करेंगे, 26 लोगों को मार डालेंगे और हमें पता ही नहीं है। क्या ये हमारी एजेंसियों की विफलता है कि नहीं है? ये बहुत बड़ी विफलता है, एक बहुत बड़ी विफलता है। जानते थे कि ये गुट है, जानते थे कि 5 सालों से ये आतंकवादी हमले कर रहा है, अध्यापकों को मारा, आर्मी के बड़े बड़े अफसरों को मारा, आम जनता को मार डाला, पुलिस वालों को मार डाला, और आप इन पे निगरानी नहीं रख रहे थे। और ये जो एजेंसियां हैं, इनकी जिम्मेदारी कौन लेगा? क्या आईबी चीफ ने अपना इस्तीफा दिया? क्या किसी ने इस्तीफा दिया? गृह मंत्री जी के कार्य क्षेत्र में आता है इंटेलिजेंस ब्यूरो। क्या गृह मंत्री जी ने इस्तीफा दिया? इस्तीफा छोड़िए, जिम्मेदारी ली। চোখ রাখবো অপারেশন মহাদেবের এই মুহূর্তের যে সমস্ত আপডেট আমরা পাচ্ছি সেই সমস্ত আপডেটের দিকে। পহেলগাঁও হামলায় যে চীনা স্যাটেলাইট ফোনের সাহায্য নিয়েছিল পাক জঙ্গিরা, সেই চীনা স্যাটেলাইট ফোনটাই শেষমেশ কাল হলো তাদের, তাতেই শেষ হলো 3 লস্কর জঙ্গি। শালিমার বাগের কাছে লুকিয়ে আছে 4-5 জন জঙ্গি। গোপন সূত্রে এমন খবর পেয়েছিল সেনা। রাত 2টো নাগাদ ওই এলাকায় অ্যাক্টিভ হয় চীনা স্যাটেলাইট। তারপর আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছ থেকে বিস্তারিত শুনবো। সায়ন্ত, কি হলো তারপর? দেখো, T-82 এই আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস, এই ডিভাইস কিন্তু পেহেলগাঁও যে হত্যাকাণ্ড ঘটেছিল সেখানেও ব্যবহার হয়েছিল। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনারা কিন্তু তককে তককে ছিল যে এই ডিভাইস কবে আবার অন হবে, কারণ তাদের কাছে খবর ছিল যে পেহেলগাঁওর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাছে এই ডিভাইস রয়েছে এবং চীনের কাছ থেকে তারা আমদানি করে এই ডিভাইসের মাধ্যমে অন্যান্য জঙ্গিদের সঙ্গে তারা যোগাযোগ করছে। স্বাভাবিকভাবেই যখন শালিমার বাগের কাছে এই ডিভাইস অন হয়, আর এই অন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতীয় সেনাদের কাছে ট্র্যাকিং সিস্টেমে ট্র্যাক করতে পারে তারা যে এই ডিভাইস অন হয়েছে এবং কোথায় হয়েছে সেই জায়গা কিন্তু তারা চিহ্নিত করতে পারে। এরপরই ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়। গোটা যে ফরেস্ট এলাকাটা অত্যন্ত ঘন ছিল, কিন্তু যেভাবে নজরদারি চালানো হয়েছে গত 3 দিন ধরে কিন্তু সেই ফরেস্টের ওপরে টানা নজরদারি চলেছে। কিন্তু পার্টিকুলারলি গত পরশু রাতে যখন এটা অন হয় তখন কিন্তু ড্রোনের মাধ্যমে তারা নজরদারি চালানোর পর পাহাড় থেকে অনেকটা নিচে গিয়ে তারা সার্চিং অপারেশন চালায়। তারপরেই পাওয়া যায় সাফল্য। যে ঘাঁটিতে তারা মূলত নিজেদের নতুন আস্তানা তৈরি করছিল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র মজুত করছিল, সেখানে ভারতীয় সেনা আক্রমণ করে এবং আক্রমণের মাধ্যমে 3 জন জঙ্গিকে নিকেশ করা হয়। 2 জন আরও গুলিবিদ্ধ হয়েছে। এই 3 জনের মধ্যেই পেহেলগাঁও ঘটনার মাস্টার মাইন্ড ছিল মুসা, সঙ্গে আরও 2 জন জঙ্গি ছিল। এই 3 জনকে নিকেশ করা হয়, যেটা ভারতীয় সেনা সূত্রের খবর। এই T-82 যে আল্ট্রাসেট ডিভাইস সিস্টেম, এটা অন করার ফলেই কিন্তু এই জঙ্গিদের আস্তানা সম্পর্কে, তারা কোথায় রয়েছে সেই সম্পর্কে জানতে সুবিধা হয়েছিল। তার ফলেই বড়সড় সাফল্য মিলেছে। ভারতীয় সেনা সূত্রের
খবর, এই চীনা প্রযুক্তির স্যাটেলাইট ফোনটি এই উপত্যকা এলাকার জঙ্গি সংগঠনের হাতে একাধিক পৌঁছেছে। তারা যখন নিজেদের সঙ্গে মধ্যে কথা বলে তখন এই ডিভাইসটা ব্যবহার করছে। ভারতীয় সেনারা কিন্তু তার ফলে ট্র্যাকিং করতে সুবিধা পাচ্ছে। আর মুসার ক্ষেত্রেও কিন্তু সেইটাই দেখা গিয়েছিল যে এই T-82 আল্ট্রাসেট ডিভাইস সিস্টেমের মাধ্যমেই সে অন্যান্য যে জঙ্গিরা রয়েছে তার সঙ্গে কমিউনিকেট করতে চেষ্টা করেছিল। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সায়ন্তন। আর এই অপারেশন মহাদেবের সাফল্য নিয়ে এবং সেই সাফল্য শেষমেশ কাদেরকে খতম করলো তা নিয়ে আজ লোকসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি। ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। और माननीय अध्यक्ष जी, ये जो सुलेमान है ए श्रेणी का लश्कर-ए तोयबा का कमांडर था। पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था। इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है। अफगान ए श्रेणी का लश्कर-ए तैयबा का आतंकवादी था और जिब्रान भी ए ग्रेड आतंकवादी था। और माननीय अध्यक्ष जी, मैं सदन को और सदन के माध्यम से पूरे देश को बताना चाहता हूं, जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলবো দীপাঞ্জন বাবুর সঙ্গে। দীপাঞ্জন বাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি অনির্বাণ এবং আমার সহকর্মী শুভজিৎ, আমরা দুজনে রয়েছি আপনার সঙ্গে। দীপাঞ্জন বাবু, যেটা প্রথমেই জানতে এবং বুঝতে চাইবো, গতকালই প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল KGS ধিলোর একটি বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে অঞ্চলে এই অপারেশনটা চালানো হচ্ছে সেখানে দৃশ্যমানতা সারা বছর ভীষণ কম থাকে, 2 মিটারেরও কম, এবং সারা বছরই প্রায় নাইট ভিশন গগলস ইউজ করতে হয়। সবটা মিলিয়ে আপনার কাছ থেকে বুঝতে চাইবো এই অপারেশনটা সাফল্য পাওয়া তা অনেক পরের কথা, অপারেশনটা চালানো কতটা দুঃসাধ্য ছিল এই অঞ্চলে। দেখুন, অনেকে, আমি বিভিন্ন রকম খবরের কাগজে পড়ছি, কালকে বাংলার একজন তথাকথিত সাংসদ হোয়াটএভার বলছিলেন যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে 2 হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, যে 4 জন সন্ত্রাসবাদী নাকি ভারতীয়দের মেরে বৈশারণে নরসংহার করে তারা হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেছে। এই সমস্ত মূর্খদের কোনো আইডিয়া নেই টোপোগ্রাফি সম্পর্কে। এই যে এলাকাটার কথা বলা হচ্ছে, এখানকার টোপোগ্রাফি সাংঘাতিক। একে তো অত্যন্ত দুর্গম, প্রতিটি পাহাড় উপত্যকায় শয়ে শয়ে প্রাকৃতিক গুহা রয়েছে, তার সঙ্গে এখানে যে দৃশ্যমানতার কথা বলছে, কুয়াশা এবং সাংঘাতিক সমস্যা হয় সারা বছর। এবং যেটা ভারতীয় সেনাবাহিনী, এজেন্সি, জম্মু কাশ্মীর পুলিশ, CRPF যারা সারা বছর ধরে, এই গত 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছে, কারণ সেপ্টেম্বরের পরে ওখানে যাওয়াটা, ওখান থেকে কাউকে বার করাটা অসম্ভব। সো পুরো এলাকাটা যে কর্ডনিং অফ হয়েছিল, এবং এটা ছোটোখাটো নয়, 250-300 স্কোয়ার কিলোমিটার এনশিওর করা হয়েছিল যাতে তারা এখানেই থাকে, এখান থেকে বেরোতে না পারে। পাকিস্তান বর্ডারটাকে সাংঘাতিকভাবে সিল করা হয়েছিল যাতে পাকিস্তান বর্ডারে কোনো রকমভাবে এরা বেরোনোর বা ইনফিলট্রেট করা, পাকিস্তানে ফিরে যাওয়ার সম্ভাবনা না থাকে। এটা একটা দুর্দান্ত, একটা ওয়েল কোঅর্ডিনেটেড, একটা সাংঘাতিক বড় সাফল্য। এবং যেটা আমি বারবার বলেছিলাম যে এই ঘটনাটা, এই মিশন অপারেশন মহাদেবের ওরা কতগুলো বেসিক কাজ করেছিল যেটা খুব দরকার ছিল ভারতীয় সেনাবাহিনী, এজেন্সি, জম্মু কাশ্মীর পুলিশ। এই ওভার দ্য গ্রাউন্ড যেটা সাপোর্ট, সেটাকে ওরা কিন্তু নিউট্রালাইজ করে দিয়েছিল। বহু মানুষকে অ্যারেস্ট করেছে যেখানে সন্দেহ হয়েছে, গ্রামে গ্রামে প্রচার, গ্রামে গ্রামে পোস্টিং হয়েছে JNK পুলিশের,
তো এই সন্ত্রাসবাদীদের অবস্থা হয়ে গেছিল একদম ওই ফাঁদে পড়া ইঁদুরের মতো। না তারা পাচ্ছে গ্রাম থেকে সাপোর্ট, লজিস্টিক, খাবার বা কোনো কিছু, না তারা যেতে পারছে পাকিস্তান বর্ডার ক্রস করে পিওকেতে ঢুকতে পারছে, এবং আরও কিছু জিনিস ভারতীয় সেনা করেছিল টু এনশিওর যাতে গুহাগুলোতে কেউ লুকিয়ে থাকতে না পারে। থাকলে হয় তারা ইঁদুরের মতো সেখানে পচে মরবে, নাহলে তারা বেরিয়ে আসতে বাধ্য হবে 15 সেকেন্ডের মধ্যে। কিন্তু এটা ভাবতে হবে শয়ে শয়ে কিন্তু ওখানে প্রাকৃতিক গুহা রয়েছে। তো এর বেশি বিস্তারিত বলাটা ঠিক হবে না। তো এটা একটা দুর্দান্ত ওয়েল কোঅর্ডিনেটেড অপারেশন, তার সাফল্য আমরা পেলাম। ভারতীয় সেনাবাহিনী, এজেন্সি, জম্মু কাশ্মীর পুলিশকে, সিআরপিএফকে অসংখ্য অভিনন্দন, এবং ভারত সরকারকে। দীপাঞ্জনবাবু, এর সঙ্গে আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি এই স্পেনের গৃহযুদ্ধের সময় জেনারেল এমিলিও মোলার একটা বক্তব্য মাঝে মাঝে উদ্ধৃত করেন। আমি সেই প্রসঙ্গে আপনার কাছে বুঝতে চাইব, আপনি এই ওভার দ্য গ্রাউন্ড সাপোর্টারদের কথা বলছিলেন, যারা আশ্রয় দেয়, খেতে দেয়, শুধু তাই নয়, প্রয়োজন পড়লে আদালতে গিয়ে মামলাও লড়ে আসে। তেমনই একটি মামলায় 2-3 দিন আগে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, জম্মু কাশ্মীর হাইকোর্টও কয়েকদিন আগে মন্তব্য করেছিল যে এ আবার কি কথা, একটা লোক বারবার সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হবে, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, এবং তারপরেও তাকে শুধু গৃহবন্দী করা হয়েছে বলে আপনারা এসে দেশের সর্বোচ্চ আদালতের কড়া নাড়বেন। এই জায়গাটা একটু বুঝতে চাইবো। এই ওভার দ্য গ্রাউন্ড অ্যাক্টিভিটিসগুলো, সাপোর্টারগুলো যদি একদম যেমনকার তেমন বহাল তবিয়তে দেশে ঘুরে বেড়ায় এবং তাদের কাজ করে বেড়ায়, তাহলে সেনার কাজ কতটা কঠিন হয়? দেখো, তুমি যখন বললে অনির্বাণ যে এটা কিন্তু একটা ঐতিহাসিক, স্পেনের গৃহযুদ্ধের সময় জেনারেল মোলা যেটা বলেছিলেন, এমিলিও মোলা, পঞ্চম বাহিনী বা 5th কলাম, এই পঞ্চম বাহিনীটা কি? এই পঞ্চম বাহিনী হচ্ছে যে এরা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হয়, এরা সমাজের মধ্যে থাকে, এরা কিন্তু তথাকথিত কোনো বাহিনীর সদস্য নয়, কারণ তারা ইউনিফর্ম পরছে না। সুতরাং এটা কিন্তু অসম্ভব তাদের বিচ্ছিন্ন করে বা তাদের নির্দিষ্ট করে দেখানো যে এই লোকটি ইউনিফর্ম পরে আছে বা এরকম। এরা সন্ত্রাসবাদীও নয়, কিন্তু সন্ত্রাসবাদীদের থেকে বেশি ভয়ঙ্কর, যার জন্য পঞ্চম বাহিনী বা 5th কলাম বলা হয়। যারা রাষ্ট্রের মধ্যে থেকে, সেই রাষ্ট্রের নাগরিক হয়ে, সেই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা সব ভোগ করে, বিদেশি বা শত্রু রাষ্ট্রের বেতনভুক হয়ে সেখান থেকে নির্দিষ্ট সুযোগ সুবিধার বিনিময়ে নিজের রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে, বিশেষ করে যখন জরুরি অবস্থা থাকে। এবং এই পঞ্চম বাহিনী কিন্তু এখন ভারতবর্ষে যথেষ্ট তারা সক্ষম। আমি শুধু ওভার দ্য গ্রাউন্ড সাপোর্ট যেটা আমি বলছি, বা ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW তুমি কাশ্মীরে পাচ্ছ, যেখানে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। তুমি এই ওভার দ্য গ্রাউন্ড সাপোর্ট যেটা, সেটা কিন্তু তুমি এই ডিপ স্টেটও যেটা তোমরা আলোচনা করো, যেটা আমরা বলি পঞ্চম বাহিনী, সেটা কিন্তু ভারতবর্ষের অনেক রাজ্যে রয়েছে। পশ্চিমবঙ্গে তুমি দেখো, সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পদে থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধান, রাজ্যের প্রধান, তিনি যদি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের সমর্থনে কথা বলে, এটা পঞ্চম বাহিনীর কাজ। এবং আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি সেটা কত কঠিন হয় আমাদের জন্য কাজগুলো। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল রয়েছে, এবং সেই ভাইরাল ভিডিও আমার কাছেও রয়েছে। পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদ কনস্টিটিউয়েন্সির সাংসদ, এখনও সাংসদ, শাহিদুদ্দিন, এবং শাহবাজ শরীফের মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন, উনি একটি টিভি ইন্টারভিউতে ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এবং পাকিস্তানের টিভিতে, উনি বলেছিলেন যে আমরা কাশ্মীরকে আজাদ করবই, ভারতের থেকে টুকরো করে এনে বার করবই, এবং আমরা 370 ধারা ফিরিয়ে আনবই। তখন সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনি এত কনফিডেন্স, আত্মবিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? এবং সে ভিডিও রয়েছে, উনি পরিষ্কার বলেছেন, ভারতবর্ষে তো আমাদের অনেক সিম্প্যাথাইজার আছে, এবং তাদের নাম করেছিলেন অরুন্ধতী রায়, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, এবং আমাদের বাংলার মহান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাকিস্তানের সাংসদ বলছেন, এবং সেটা ভিডিও রয়েছে। জসিমউদ্দিন রহমানির বক্তব্য শুনেছ, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আল কায়েদার বাংলাদেশ চিফ, সে ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও তিনি বলেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে আমরা আহ্বান জানাচ্ছি, মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন, পূর্ব পাকিস্তান খিলাফত শাসনে আমাদের সাহায্য করুন, আপনাকে আমরা মাথায় তুলে রাখব। এবং আমি গত 4 মাস ধরে যখন বারবার চ্যালেঞ্জ করছি, আপনি বেরিয়ে আসুন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি একটা স্টেটমেন্ট দিন,
আপনি ভারতবর্ষকে আমার পৃথিবীর সব ব্যাপারে স্টেটমেন্ট দেন, আপনি আপনার কোনো মুখপাত্র, আপনার পুলিশের অধিকারী, সরকারি প্রশাসনের লোক, আপনার দলের লোক একটা স্টেটমেন্ট দিন যে জসিমউদ্দিন রাব্বানি একটা সন্ত্রাসবাদী, সে কিছুই বলতে পারে, সেটা তার বাক স্বাধীনতা। আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি, রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে রয়েছি। কোনো মাধ্যমে, তোমাদের চ্যানেল ছাড়ো, কোনো মাধ্যমে যদি একটা প্রতিবাদ থাকে আমাকে বলবে, আমি দিন গুণে বলবো যে এখনো অবধি 4 মাসের মধ্যে একটা প্রতিবাদ হয়নি। এগুলো কিন্তু পঞ্চম বাহিনীর কাজ। অনেক ধন্যবাদ একটা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সময় শেষ হয়েছে আমার, যেহেতু সময় সংক্ষিপ্ত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে ছিলেন, প্রাক্তন এনএসজি কর্তা। অন্যদিকে বৈতরণ ভ্যালির পর যে প্রশ্নগুলো লাগাতার বিরোধীদের তরফ থেকে এসছে কংগ্রেসের নেতৃত্বে, কবে এলো, কবে মারলো, মারার পরে কোথায় গেল, এই সব কিছুর উত্তর সংসদে আজকে যখন আলোচনা চলছে অপারেশন সিঁদুর নিয়ে, গতকাল আলোচনা শুরু হয়েছে, তখন কেমন যেন ঘেঁটে গেল কংগ্রেস এবং বিরোধীদের জন্য। সেই হিসেব ঘেঁটে দিল আর কেউ নয়, বিজেপি। মোদি মুখ খোলার আগেই কি মাঠ দখল করে বসে রয়েছে গেরুয়া পার্টি। পর পর ঘটনা প্রবাহে নজরে আসছে প্রায় নিখুঁত ফোর্ট প্ল্যানিং। ইন্ডিয়া ঐক্যের অন্যতম শরিক শরদ পাওয়ারপন্থী এনসিপি, সেই শরদ কন্যা সুপ্রিয়া সুলে কাল শেষ বেলায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়ে প্রধানমন্ত্রী বড় মনের পরিচয় দিয়েছেন বলে দাবি সুপ্রিয়ার। We may have political differences, like Sunil Tadkare ji said. He's absolutely right about this. That जब देश का सवाल आता है तो देश पहला, उसके बाद राज्य, उसके बाद पार्टी, उसके बाद फैमिली, पहले देश आता है। और जब कनिमोळी जी यहाँ है, मैं यहाँ हूँ, जब हमें किरण रिजिजू का फोन आया था, किरण जी ने मुझे सिर्फ फोन पे कहा, सुप्रिया तुमको देश के लिए 10 दिन देने पड़ेंगे। देश के लिए मैं क्या कर सकती हूँ? देश के लिए 10 दिन क्या बोल रहे हो किरण जी आप? ये माननीय प्रधानमंत्री जी का बड़ापन था कि हम सारे ऑपोजिशंस को उन्होंने लीड करने के जो विश्वास दिखाया है, यही एक सशक्त लोकतंत्र है। সুপ্রিয়ার মতো কেউ বেফাস না বলে ফেলেন, তাই কি বক্তার তালিকা নিয়ে সতর্ক কংগ্রেস। বিদেশ সফরে ম্যান অফ দ্য ম্যাচ শশী তরুর, তাকেই বক্তার তালিকায় রাখেনি কংগ্রেস। সংসদে ঢোকার মুখে কাল শশী তরুর মজা করে বলেছেন তিনি মৌনব্রত নিয়েছেন। मौन व्रत सर कुछ तो बोलिए सर पार्लियामेंट में मौन व्रत होगा क्या? ये बस यही बता दीजिए। মৌনব্রত নিয়েছেন কংগ্রেসের আরেক সাংসদ মনীষ তিওয়ারি। তিনিও বিদেশে ভারতের এই প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেছেন, তাকেও বক্তার তালিকায় রাখেনি কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় মনীষ তিওয়ারি বলেছেন, ভারত কা রহনে वाला हूं, भारत की बात सुनाता हूं। तो ये क्या वजह हुई कि जो है अचानक से आपको भारत की बात याद दिलानी पड़ी? ऐसा अंग्रेजी में कहावत है, इफ यू डोंट अंडरस्टैंड माई साइलेंसेस यूल नेवर अंडरस्टैंड माई वर्ड्स। क्या हिंदी का आप कर लीजिएगा खुद ही। ये किसको डेडिकेटेड है सर? वैसे आप खुद ही क्या कहते हैं, उसमें थोड़ा सा खोजी पत्रकारिता करिए। কিভাবে জঙ্গিরা ঢুকলো সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্টে কংগ্রেস জমানাকে নিশানা করলেন অমিত শাহ। তিনি বলেন, সন্ত্রাসবাদের মূলে পাকিস্তান, আর কংগ্রেসের কারণেই পাকিস্তানের জন্ম হয়েছে। দেশভাগের সিদ্ধান্ত না মানলে পাকিস্তানের জন্ম হতো না। ইউপিএ জমানায় 27 বার জঙ্গি হানা হয়েছে। কি করেছে কংগ্রেস? বলুন রাহুল গান্ধী। 2014 পর সীমান্ত এলাকা বাদে দেশের আর কোথাও জঙ্গি হামলা হয়নি বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1948 में सरदार पटेल ना बोलते रहे, जवाहरलाल नेहरू जी ने एक तरफा युद्ध विराम कर दिया। पाक ऑक्यूपाई कश्मीर का अगर अस्तित्व है तो जवाहरलाल नेहरू जी की ये युद्ध विराम के कारण है। इसका जिम्मेदार जवाहरलाल नेहरू है। 1960 में सिंधु जल पर भौगोलिक व रणनीतिक रूप से हम बड़े मजबूत थे और उन्होंने सिंधु समझौता क्या किया? 80% भारत का पानी पाकिस्तान को दे दिया। 65 की लड़ाई में हाजीपीर जैसे स्ट्रेटेजिक जगह पर हमने कब्जा किया था, 66 में उसको लौटा दिया गया। 71 में पूरे देश ने इंदिरा जी का समर्थन किया। उन्होंने पाकिस्तान के 2 टुकड़े कर दिए। बहुत बड़ी विजय थी भारत की। युद्ध की विजय की चकाचौंध में क्या हुआ? शिमला में समझौता हुआ, पाक ऑक्यूपाई कश्मीर मांगना ही भूल गए।
এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। 127 বছর পর দেশে বন্ধ হতে চলেছে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। 1 সেপ্টেম্বর থেকে দেশের মধ্যে এই রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ। রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। জুলাই মাসে 1898 সালে ভারতে শুরু হয় এই রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। এবার স্পিড পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই পরিষেবাকে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।